আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রাত 9টা বাজে আর আজকের ভিডিওটা রাতের বেলা থেকেই শুরু করছি। এমনিতে সকাল, দুপুর, বিকেল বিভিন্ন বেলা থেকে ভিডিও শুরু করা হয়, তো শুধুমাত্র রাতের বেলার ভিডিওটাই বাকি ছিল, তো আজকে সেটাও শেয়ার করছি। যদিও আজকের ভিডিওটা খুব বেশি গোছানো নয়, একেবারে এলোমেলো। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন। আসলে আমাদের জীবনের প্রত্যেকটা দিন তো একরকম যায় না। জীবন কখনো গল্পের মতো গোছানো হয় না, ছবির মতো সুন্দর হয় না। তো সেই কথা চিন্তা ভাবনা করেই এলোমেলো ব্লগটা শেয়ার করছি। রাতের বেলায় সাফানের বাবা বেশ অনেকটা বাজার করে নিয়ে এসেছেন। তো আমাদের এইদিকে 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি, তো বৃষ্টির কারণে আসলে সকালবেলা বাজারে যেতে পারিনি। রাতের বেলা মাছের বাজার গোছানোটা কিন্তু আসলে একটু কষ্টের। তো এখানে যেহেতু বেশিরভাগই শুকনা বাজার ছিল, তো সেই জন্যই সাফানের বাবাকে বলেছিলাম যে রাতের বেলা আনলেও চলবে। আর এখানে অনেকগুলো চিকেন এনেছে, এগুলো আর খুলবো না, এগুলো পরে প্রসেসিং করব। যেহেতু চিকেনগুলো একেবারে ড্রেসিং করা আর 4 টুকরো করে কাটা আছে, তো সেই জন্য ওইভাবেই পলিতে রেখে দিয়েছি। তো সাফানের বাবাকে বলছিলাম এতগুলো বাজার একসাথে নিয়ে আসলে, তো সে আমার সাথে দুষ্টুমি করে বলছিল যে সস্তা পেয়ে বস্তা ভরে বাজার করে নিয়ে এসেছি। আমি কিন্তু জানি সে আমাকে খোঁচা মারলো, কারণ আমরা যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে আছি তারা একেবারে ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি সব জিনিসের দাম একেবারে কমে গেছে। এরকম কিন্তু আসলে কিছুই না, যেরকম যে জিনিসের দাম ছিল সেরকমই আছে, পারলে কিছু জিনিসের দাম আরও বেড়ে গেছে। বাংলাদেশের জন্য এটা কিন্তু নতুন কিছু না। রোজা এলে লেবুর হালি হবে 50 টাকা, তরমুজের সিজনে তরমুজ হবে 150-200 টাকা কেজি। ডিমের দাম যে হারে বাড়ছে, পার পিস এক একটা ডিম একটা সময় আমার মনে হয় 100 টাকা করে কিনে খেতে হবে। আপনি খেতে পারলেন কি পারলেন না, আমি খেতে পারলাম কি পারলাম না, তাতে কিন্তু কারো কিচ্ছু আসে যায় না। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারটা সবসময় গরম করে রাখবে। নদীমাতৃক দেশ হওয়ার পরেও আমাদের দেশের মানুষ বাজার থেকে মাছের কাটা কিনে খায়, এর থেকে আর দুঃখের কি হতে পারে। এই সিন্ডিকেটগুলো কিন্তু অবশ্যই ভাঙা উচিত। সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার মান ধরে রাখা কিন্তু দিন দিন আসলে অনেক বেশি কষ্টের হয়ে গেছে। মধ্যবিত্তরাই কিন্তু পৃথিবীর সব থেকে ভালো অভিনয় শিল্পী, কিন্তু এই অভিনয় করতে করতেও যেন হাঁপিয়ে ওঠার অবস্থা। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আবার সাফানকে খাওয়াতেও হবে, তো সাফানের বাবা আমাকে একটু একটু করে কাজে হেল্প করছিল, সে ডিমগুলো গুছিয়ে নিচ্ছে। হাজব্যান্ডকে দিয়ে কোনো কাজ করানো বা কোনো কাজ করছে এটা দেখার মধ্যে যে অনুভূতিটা, সেই অনুভূতিটার যে নাম কি দেওয়া উচিত সেটা আসলে আমার জানা নেই। তো ডিমগুলোতে যেহেতু ময়লা আছে, এগুলো আর এখন ধুবো না, কালকে সকালে ধুবো। মাছের বাজার, মাংসের বাজার বাদ দিয়ে যে শুকনা বাজারগুলো আছে সেগুলো রাতের বেলা গুছিয়ে রাখলেই কিন্তু ঘরের কাজে অনেকটা সুবিধা হয়। দেখাচ্ছে যে বাজার গুছিয়ে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়। তো এখানে সাফানের বাবা প্রতিদিন রাতে দুধ জাল দেয়, সেই দুধটাই জাল দিচ্ছিল। তো হঠাৎ করে ছানা কেটে গেছে, তো এখন তো বেশ রাত হয়েই গেছে, কিন্তু তারপরেও দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি এই ছানাগুলো দিয়ে কি করা যায়। তো তারপর ভাবলাম যে এগুলো দিয়ে রসমালাই বানিয়ে ফেলবো। তো রসমালাই তো বানাবো, রসমালাই কিন্তু এর আগে কখনো বানাইনি। তো সাফানের বাবা আমাকে বলছিল সে নাকি খুব কাছে থেকে রসমালাই বানাতে দেখেছে, আমি কখনো দেখেছি কি না। তো আমি বললাম যে না, আমি জীবনে যতটুকু রান্না দেখেছি সব ইউটিউবেই দেখেছি। তো তার চোখে দেখা আর আমার ইউটিউবে দেখা দুইজনের সংমিশ্রণেই রসমালাই বানানোর প্রক্রিয়া চলছে। ছানার মধ্যে দিয়েছিলাম অল্প একটু গুঁড়া দুধ, দিয়েছিলাম অল্প একটু চিনি আর দিয়েছি ময়দা। তো এগুলো দিয়েই মাখিয়ে নিচ্ছি। তো আমার মাথাটা তার পছন্দ হয়নি, পরবর্তীতে সে নিজেই হাত লাগিয়েছে। ইউটিউবে কাজ করছি বেশ অনেক দিন হয়ে গেছে, এখানে ভালো খারাপ সব ধরনের অভিজ্ঞতাই মোটামুটি হয়েছে। যেমন ভালো কিছু কমেন্ট পাই, সেরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্টও পাই। তো এতদিন কাজ করার পরে এমন একটা কমেন্ট পেয়েছি যেটা কিনা আমার অনুভূতিতে একরকম আঘাত এনেছে। ইউটিউব থেকে হয়তোবা খুব বেশি কিছু নিয়ে যেতে পারবো না, খারাপ কোনো কিছুই সাথে করে নিয়ে যেতে চাই না। ভালো যদি কোনো অনুভূতি থাকে সেগুলোই সাথে করে নিয়ে যেতে চাই। বেশ অনেকটা সময় নিয়ে ছানাগুলো মথে নিয়েছি, এখন দুইজন একসঙ্গে বসেছি মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার জন্য। দুই আলেম যেমন একসঙ্গে এক বিছানায় রাত্রে ঘুমাতে পারে না, ঝগড়া লেগে যায়,
তো সাফানের বাবা আর আমার অবস্থা হয়েছে সেই রকম। এইটুকু মিষ্টি বানাতে গিয়েই তার সঙ্গে আমার 2 থেকে 3 বার ঝগড়া লেগে গিয়েছে। আমি একভাবে বললে সে বলছে যে এটা এইভাবে করে নাকি। তো বিপরীতে আমি যখন তাকে বলছি আচ্ছা ঠিক আছে এটা এইভাবে করে না, তাহলে কিভাবে করে তুমি করো, তো তখন আর সে করতে পারছে না। সিরিয়াস কোনো বিষয় নিয়ে কোনো সময়ই বলতে পারবো না আমাদের ঝগড়া হয়েছে। আমাদের ঝগড়াঝাটি যতটুকু হয় একেবারে নাই কথা নিয়ে হয়, যেটা আসলে কোনো অর্থই বহন করে না। তো যখন ঝগড়া হয় তখন তো তুমুলভাবে ঝগড়া করি। আধা ঘন্টা 1 ঘন্টা ঝগড়া করার পর কি বিষয় নিয়ে ঝগড়া করেছিলাম সেটাই ভুলে যাই। স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই ঝগড়াঝাটি হবে, কিন্তু সেই ঝগড়াঝাটিগুলো কিন্তু একেবারে মনে রাখা উচিত না। যারা মনে গেঁথে রেখে দেন বা কথায় কথায় খোঁটা দেন, খোঁচা দেন, সেই সমস্ত সংসারে কিন্তু অনেক বেশি অশান্তি হয়। যেহেতু সারাটা জীবন একসঙ্গেই থাকবো আর একসঙ্গে থাকতেই হবে, তো সেইখান থেকে ঝগড়াঝাটির কথা মনে রেখে কী লাভ। এতটুকু পর্যন্ত মিষ্টিগুলো কিন্তু ভালোই ছিল। দেখেন 2 আলেমের তেলেসমাতিতে শেষ পর্যন্ত মিষ্টিগুলো একেবারে ফেটে গিয়েছে। তো শেষ পর্যন্ত গিয়ে দোষ কিন্তু একবার সাফানের বাবার ঘাড়ে চাপাচ্ছিলাম, একবার সে আমার ঘাড়ে চাপাচ্ছিল যে আমি যেভাবে বলেছি সেভাবে বলাতে এরকম হয়েছে। তো এগুলো নিয়েও বেশ কিছুক্ষণ ঝগড়াঝাটি করেছি। খুব বেশি অভিজ্ঞ না হলে মিষ্টির প্রজেক্ট বাসায় হাতে নিয়ে প্রথমবারে একেবারে সাকসেস হওয়া আমার মনে হয় একটু কষ্টসাধ্য ব্যাপার। তো কোনো ব্যাপার না, এইবার যেহেতু ফেলিওর হয়েছি পরবর্তীতে আবার চেষ্টা করব, ছেড়ে দেব না, লেগে থাকলে অবশ্যই পারবো। মূলত ছানাটাতেই আমার মনে হচ্ছিল প্রবলেম ছিল, কারণ ছানাটা যেহেতু ভালো দুধের ছিল না সেই জন্যই হয়তো বা মিষ্টি ফেটে গেছে। তো এখন চলে এসেছি সোজাসুজি মাছের বাজারে। তো এটা ছিল শুক্রবারের ক্লিপস। এই কয়েকদিন যেহেতু অনেকটা ছোট মাছ খাওয়া হয়েছে, তো সাফানের বাবাকে বলেছি যে একটা বড় মাছ এনো। তো বড় মাছ বলতে আমি বুঝিয়েছি যে রুই, কাতলা এই টাইপ মাছ। তো মেয়ে বায়না করেছে বাবার সঙ্গে মাছের বাজারে যাবে। তো বাবার সঙ্গে গিয়ে সে এই মাছটা দেখিয়েছে তার বাবাকে যে বাবা তুমি এটা কেনো। মেয়ের বাবা মেয়েকে বোঝাচ্ছিল যে এত বড় সাইজ নয় মা, আর একটু ছোট সাইজ কিনবো। তো মেয়ে নাকি বলে ফেলেছে বাবা মা বলেছে বড় মাছ নিতে, তুমি কেন ছোট মাছ নেবে। তো সে বড় মাছ বলতে সাইজ যেটা সব থেকে বড় সেটাই বোঝাচ্ছে, সে কিছুতেই এই মাছটা ছাড়া আসবে না। মাছটার ওজন ছিল প্রায় 9.5 কেজির মতো। তো এত বড় মাছ তো আর বাসায় কাটা সম্ভব না, তো সেই জন্য বাজার থেকে এই মাছটা কেটে এনেছে। বাসায় ফিরে সাফানের বাবা আমাকে মাছের বাজারের ভিডিওগুলো দিচ্ছিল। তো তাকে আমি বলছিলাম তুমি হঠাৎ করে ভিডিও করে নিয়ে আসলে। তো সে বলল যে তুমি তো এমনিতে অনেক বড় মাছ পছন্দ করো না, সেই জন্যই ভিডিও করে আনলাম যেন তুমি একটু খুশি হও। এত বড় মাছ কিনেছি, ছবি তুলে নিয়ে আসলে তুমি যতটুকু না খুশি হতে আমি জানি, ভিডিও করে নিয়ে আসলে তুমি তার থেকে অনেক বেশি খুশি হবে। তো সেই জন্যই এনেছি। প্রতিদিন আমার যতটুকু মাছ লাগবে ঠিক সেই রকমভাবে লেয়ারে লেয়ারে মাছগুলো বক্সে রেখেছি। আরও অন্যান্য টুকিটাকি যে বাজারগুলো ছিল সেগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এর মধ্যে মেয়ে কিন্তু বেশ বিরক্ত শুরু করে দিয়েছে। এখন যদি ওকে একটু সময় না দেই তাহলে দেখা যাবে যে সে আমাকে রান্নাঘরে একেবারে দাঁড়াতেই দেবে না। খুশি খুশি আইডি থেকে আপু কমেন্ট করেছিল মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আপু মাঝে মাঝে আপনার আর ভাইয়ার কথাগুলো শুনলে একা একাই ভিডিও দেখে হাসি। আপু এত সুন্দর করে ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিজে খুশি থাকতে যেমন ভালোবাসি, অন্যকে হাসি খুশি দেখতেও ভালোবাসি। তো আমার ভিডিও দেখে আপনি যে একা একা হাসেন এটা শুনেও কিন্তু আমার অনেক ভালো লেগেছে। এখন আমি দুপুরের রান্নাটা করে ফেলবো। এখানে 4টা চাপা শুটকি নিয়েছি, সেগুলো একটু পানি আর একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে কাটাগুলো ভেঙে নিয়েছি। চাপা শুটকিটা আসলে এক একজন এক একভাবে রান্না করেন, আমি কিন্তু এভাবেই রান্না করি। তো শুটকির জগতে যে সমস্ত মাছ অনেক বেশি পছন্দ তার মধ্যে চাপা একটা। আর চাপা এমন একটা মাছ যে জায়গায় দাঁড়িয়ে রান্না করছি সেখানে কিন্তু গ্রান খুব কম পাওয়া যাবে, কিন্তু আশেপাশে গ্রানটা একেবারে ছড়িয়ে পড়বে। যেহেতু মাছটা একেবারে টাটকা আর তাজা, তো ভেবেছি এই মাছটাই আজকে রান্না করি। তো টাটকা মাছের স্বাদ কিন্তু সবসময় অন্যরকম হয়। রান্না করতে করতে সেই কমেন্টটা পড়ে নিচ্ছি যে কমেন্টটা কিনা আমার অনুভূতিকে নাড়া দিয়েছে। আসলে এই সমস্ত কমেন্ট পাওয়া কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। ছোট্ট একটা চ্যানেলে এই ধরনের কমেন্ট পেলে আসলে আমার মনে হয় প্রাপ্তির আর কোনো কিছু থাকে না। কেউ যদি এমন কমেন্ট পান তাহলে সেই একমাত্র অনুভূতিটা বলতে পারবে।
ডলিস লাইফ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু গো তুমি এত বড় মনটা কোথায় পেয়েছো? আপু বিশ্বাস করবে না, তুমি যখন তোমার ভিডিওতে আমার কমেন্ট পড়ছিলে তখন আমার কলিজাটা একেবারে কেঁপে উঠেছে। ভিডিওতে তুমি যখন আমার কমেন্ট পড়ছিলে আমার অজান্তেই আমার চোখে পানি চলে এসেছে। আপু আমি তোমার কাছ থেকে না চাইতেই অনেক বেশি জিনিস পেয়ে গেছি। আমার পরিবার থেকে, আমার মনের ভিতর থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন ততদিন তোমার সাথেই থাকবো আপু। যদি আমার এই চ্যানেলটা আমি না চালাই, যদি কখনো ইউটিউব ছেড়ে চলে যাই, তারপরেও তোমাকে ভুলবো না, তোমার ভিডিও দেখা ছাড়বো না। আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি ততদিন তোমার জন্য দোয়া করে যাব। আর আপু অনেক কিছু লিখতে ইচ্ছে হচ্ছিল কিন্তু লিখতেই পারছিলাম না। তবে এটুকু বলবো, তুমি যদি আমার সামনে থাকতে তোমাকে জড়িয়ে ধরে আমি কান্না করে দিতাম। তো ডলি আপু তোমাকে আসলে আমি কি রিপ্লাই দেব এটা আমি ভেবেই পাচ্ছি না। আমার জন্য কিন্তু তোমার এই কমেন্টটা একরকম প্রাপ্তি, কারণ আমি খুবই সাধারণ আর ছোট্ট একজন মানুষ। ভিডিওতে কারো কমেন্ট পড়লে কেউ যে এত বেশি খুশি হয়ে যায় সেটা আসলে আমি এতদিন বুঝতে পারিনি। আমার ভিডিও তুমি দেখো আর না দেখো সেটা কোনো কথা নয়, কিন্তু তুমি যে বলেছো আমার জন্য সবসময় দোয়া করে যাবে, এটাই আমার কাছে অনেক। আপু তুমি আমার জন্য দোয়া রেখো, তাতেই আমি অনেক বেশি খুশি হব। এই ধরনের কমেন্ট পেলে আসলেই সত্যি আর কোনো কিছু লাগে না। এইদিকে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আর এখন আমি কিচেনটা একটু একটু করে গুছিয়ে নেব। আসলে আমরা অনেকেই ভুল করি, আমরা অনেক সময় অনেক প্রতিষ্ঠিত ইউটিউবারদের কমেন্ট আমাদের ভিডিওতে পড়তেই থাকি। তো আমি যেটা বুঝি, যাদের একটু সাপোর্ট দরকার তাদের কমেন্টগুলো কিন্তু বারবার করে ভিডিওতে পড়া উচিত। আমি আমার অনেক ভিডিওতে বলেছি, যারা আমাকে অনেক আগে থেকে চেনেন জানেন তারা কিন্তু আমাকে বোঝেন যে আসলে যাদের সত্যি প্রতিষ্ঠিত হওয়া দরকার, যারা এখন পর্যন্ত অনেক বেশি স্ট্রাগল করছে, তাদেরকেই তুলে আনা দরকার। যেহেতু এটা একটা পরিবার, পরিবারের একজন ভালো থাকবে একজন খারাপ থাকবে সেটা আসলে হতে পারে না। আমাদের যে যার জায়গা থেকে সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিতে হবে, মন মানসিকতাটা সবসময় সহযোগিতামূলক রাখতে হবে। তো ওইদিকে কিচেনে কাজ করছি, এইদিকে তার মেয়েকে বেধম পিটাচ্ছে। শব্দ পেয়ে দেখতে গেছি যে আসলে ঘটনা কি হয়েছে, এত কেন মারছে। দুষ্টুমি করেছে? কি দুষ্টুমি করলো? চুল খুলে দাও। তাই তুমি ওকে পিট্টি দিলে? আচ্ছা ছোট বেবি আর মারবে না, ঠিক আছে? আচ্ছা বসে খেলো। মূলত তার মেয়েটা নাকি চুল খুলতে চাচ্ছে, পানি ছানতে চাচ্ছে, গোসল করতে চাচ্ছে। মূলত ওর নিজেরই আসলে গোসলের একটা লাফ উঠেছে এখন, সেটা মেয়ের ওপর খাটাচ্ছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে কিচেনের কাজগুলো শেষ করে ফেলি, কারণ হাতে এখন খুবই সময় কম। হানি মধু আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, ব্লগিং করতে হলে প্রচুর ট্যালেন্ট আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া লাগে, আর এটা যাদের মধ্যে নাই তারা হয়তো বা ব্লগারদের হিংসা করে নিন্দা করে বেড়ায়। সো মন খারাপ করার কিচ্ছু নাই, তোমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। কি যে সুন্দর করে হাসি দিল সাফান সোনা, মাশাল্লাহ। হানি আপু, তো তুমি যে একজন সাধারণ দর্শক হয়ে ব্লগারদের এভাবে বোঝো, এভাবে কিন্তু আসলে সবাই বোঝে না, সবাই বিচার বিবেচনা করে না। আমার মনে হয় তুমি বেশ অনেক দিন ধরে ব্লগারদের সঙ্গে লিপি আপুর মতো ইনভলভড। তো প্রায় যাদের ভিডিও তুমি দেখো প্রত্যেকটা ব্লগারের গল্পই তোমার একটু একটু করে জানা আছে, যে কারণেই তুমি আসলে তোমার জায়গা থেকে এভাবে বিচার বিবেচনা করো। তো তোমার মতো আসলে যদি সবাই বিচার বিবেচনা করতো, দুনিয়াটা কিন্তু আসলেই অনেক সুন্দর হতো। তো আপু এভাবে ভালোবেসো, এভাবে দোয়ায় রেখো। হুসনিয়ারা খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু কেমন আছেন? আপনার দুটো ভিডিও আমার দেখা হয়নি, শরীর খুব অসুস্থ, আজকে দেখে নিলাম। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো হুসনিয়ারা আপু, আপনার জন্য অনেক অনেক আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আপনাকে দ্রুত শেফা দান করুক আর আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এটা ছিল বিকালবেলার ক্লিপস। আমরা একটু ছাদে এসেছি। আসলে ইদানিং বিকালবেলা ছাদে না আসলে কেন যেন ভালো লাগে না, ঘরের ভেতরে একেবারে দম বন্ধ বন্ধ লাগে। আর আমি এখানে এসে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, মেয়ে বন্ধুদের সঙ্গে খেলা করে। তো সন্ধ্যাবেলা বাসায় আসার পর মেয়ের জন্য একটু নাস্তা বানাচ্ছি।
এখানে একটা চিকেন ফ্রাই করব। মশলার মধ্যে দিয়েছিলাম একটু সয়া সস আর একটু টমেটো সস, লবণ দিয়ে একটু মাখিয়ে দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। তো এভাবে ময়দা দিয়ে কোট করে ভেজে দিলে কিন্তু সাফান খুব মজা করে খায়। তো যেহেতু ঝাল খেতে পারে না এখনও খুব বেশি, তো এইভাবে করে দিলে সেই চিকেন ফ্রাইটাও খেতে বেশি পছন্দ করে। মিতু খানম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু আপনার ভিডিওর অপেক্ষায় আমি সব সময় থাকি। ব্লগারদের পাশাপাশি সাধারণ দর্শক যখন বলে যে ভিডিওর অপেক্ষায় ছিলাম, তখন কিন্তু মনটা অনেক ভালো লাগে, কাজের স্পৃহা বেড়ে যায়। মিতু আপুর প্রতি ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।